আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়া ক্বালা আল্লাহু তাআলা বাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন, গুরুত্বপূর্ণ এই অধিবেশনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম জনাব মাওলানা আব্দুল বাসিত আজাদ, যিনি খেলাফত মজলিসের বর্তমান চেয়ার, রাজনীতির এক জীবন্ত ইতিহাস, সাবেক আমির, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ ইসহাক, মঞ্চে বসা খেলাফত মজলিসের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন বন্ধু সংগঠনের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, ছাত্র যুব নেতৃবৃন্দ, অধিবেশনে অংশগ্রহণকারী সম্মানিত সহকর্মীবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা মুক্ত পরিবেশে আমাদেরকে মন খুলে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং দুটি কথা বলার এবং শোনারও সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেই সাথে খেলাফত মজলিসকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা আজকের এই অধিবেশনে আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এর জন্য খেলাফত মজলিসের মর্যাদাকে বৃদ্ধি করে দিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি এতক্ষণ ধরে তন্ময় হয়ে সকলের বক্তব্যই শুনছিলাম। কথা একটাই এসেছে, আলটিমেটলি আমরা একটা নতুন পরিশীলিত পরিবর্তিত বাংলাদেশ চাই। সেই বাংলাদেশটা কেমন চাই? সেই বাংলাদেশটা আমাদের সন্তানেরা যে স্লোগান দিয়েছে সেই স্লোগানের বাংলাদেশ চাই। তাদের মৌলিক স্লোগান একটাই ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সকল ক্ষেত্রে ন্যায় বিচার চাই, ভারসাম্য চাই, সাম্য চাই, বৈষম্য চাই না। যে দেশ এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকে সেই সমাজে কাউকে অধিকার ছেড়ে দিতে হয় না। রাষ্ট্রের দায়িত্ব হয় যার যার অধিকার তার হাতে তুলে দেওয়া। এই জায়গাটাই আমাদের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আছে। আর এর মূল কারণ হলো আমাদের অগ্রহণযোগ্য বিধ্বস্ত শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষা মানুষকে মানুষ তৈরি করার পরিবর্তে দানব এবং রাক্ষসে পরিণত করে, সেই শিক্ষাই জাতির দুর্ভোগের মূল কারণ। এই জায়গাটাই রাষ্ট্র সংস্কারের জন্য সর্বপ্রথম সর্বাধিক গুরুত্ব দিয়ে আমাদেরকে হাত দিতে হবে। যদি আমরা সত্যিকার অর্থে একটা জাস্ট বাংলাদেশ আমরা চাই। শিক্ষার এই পরিবর্তনটা আংশিক নয়, বড় ধরনের পরিবর্তন এখানে লাগবে। অন্য কথায় বলতে গেলে একটা রেডিক্যাল পরিবর্তন লাগবে। সেই শিক্ষাটা কেমন হওয়া উচিত? অবশ্যই সেই শিক্ষাটা নৈতিকতা সমৃদ্ধ এবং জাগতিক উৎকর্ষের চরম সীমায় পৌঁছানোর শিক্ষা আমাদের হতে হবে। আজকে নৈতিকতা না থাকার কারণে যারা সাধারণ মানুষ, যাদের অত শিক্ষা দীক্ষা নেই, যাদের সার্টিফিকেটে তোলেম বানার, তাদের দ্বারা দেশের বড় কোনো ক্ষতি হয় না। বরঞ্চ শিক্ষার এই নিয়ামত আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছিলেন, আমরা দেখতে পাচ্ছি কলায় কৌশলে, আকারে ইঙ্গিতে, এদিকে ওদিকে করে তারাই জনগণের সমস্ত সম্পদ তাদের পকেটে পুরে ফেলছেন। পুরে পেলেও তারা শান্তিতে নাই। এই টাকা তারা এই দেশে কাজে লাগানোর সাহস চাই, কারণ জবাব দিতে পারবে না এই টাকা প্রত্যেকে পেয়েছে। এই জন্য জনগণের টাকা পকেট কেটে এখান থেকে সংগ্রহ করে সমস্ত টাকা এখন বিদেশে পাচার করে দিচ্ছে।
এ পর্যন্ত যে তথ্য এসেছে তাতে ২৬ লক্ষ কোটি টাকা সেই ১৫.৫ বৎসরে বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। আফসোস, এই সরকার খুব বড় গলায় অমুক চোর তুমুক চোর মানুষকে এই ধরনের অপমান করত। জাতীয় শীর্ষ নেতৃবৃন্দকে অপবাদ দিয়ে লাঞ্ছিত করেছে, কষ্ট দিয়েছে। সবচেয়ে বেশি আক্রোশ মিটিয়েছে উলামায়ে কেরামের উপর। অসহ্য যন্ত্রণা উলামায়ে কেরামকে কোনোভাবেই সহ্য করতে তারা পারেনি, যার কারণে আমরা দফায় দফায় দেখেছি যারা ইমানদার দেশপ্রেমিক মানুষ তাদেরকে সবচেয়ে বেশি অপমানিত করা হয়েছে। হাজার হাজার উলামায়ে কেরামকে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে লাঞ্ছিত করা হয়েছে। কোরআনের পাকি হাফিজ অনেক এতিমকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। বাক্কানা এমন ছিল যে এরা কোনো মানুষও নেই এবং সাধারণ প্রাণীর পর্যায়ে পড়ে না, তারা বোধহয় আরো উপেক্ষিত কোনো কিছু। শাপলা চত্বরের ঘটনা এই দেশবাসী কখনো ভুলেনি এবং ভুলবে না। এটাকে নিয়ে কত উপহাস করা হয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্বপূর্ণ চেয়ারে বসে তিনি বলতে পেরেছেন যে সেখানে রক্ত ধরেনি, সেখানে হেফাজতের লোকেরা রং ছিটিয়ে দিয়েছিল। ধিক্কার জানাই। আপনি মানুষ হলে এমন কথা মুখে আনতে পারতেন না। আরেকজন পুষ্যমন্ত্রী তিনি বলেছেন এই ছাত্রদের আন্দোলনের যখন ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছিল যে সাবধান করে দিচ্ছি, বাড়াবাড়ি করবা, যদি বাড়াবাড়ি করো তাইলে পাস নিয়ে যেটা হয়েছিল শাপলা চত্বরে রাত 12টার পরে সবকিছু সাফ করে দেওয়া হয়েছিল। এই কথার মাধ্যমে তিনি আত্মস্বীকৃত খুনি হিসাবে তার দলকে দুনিয়ার সামনে প্রেজেন্ট করেছে। এদের খুনের ইতিহাস মুতাম্মার। আমরা শ্রদ্ধা জানাই 47-এ যারা লড়াই করেছেন, 71-এ যারা লড়াই করেছেন, 24-এ যারা লড়াই করেছেন। 47-এর কারণে যে ভূখণ্ড তৈরি হয়েছিল আজকে তাই বাংলাদেশ। সেই ভূখণ্ড তৈরির জন্য যারা তাদের সমস্ত মেধা যোগ্যতা নিয়োজিত করেছিলেন তারা পরবর্তী পর্যায়ে বিভিন্ন দলে তারা বিভক্ত হয়েছিলেন, কিন্তু জাতিকে দেওয়া অঙ্গীকার তারা পূরণ করেননি। 23 বছরের বৈষম্যের বিস্ফোরণ ঘটেছিল 71 সালে। আবার 71 সালে জাতির অধিকার, ভোটের অধিকার স্বীকার না করার কারণে, ভোটকে মূল্যায়িত না করার কারণে নির্বাচন হয়েছিল মুক্তিযুদ্ধ। আবার মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে কমিটমেন্ট অঙ্গীকার জাতিকে দেওয়া হয়েছিল তা করা হলো লঙ্ঘন। সোনার বাংলা বানাতে গিয়ে দেশকে বানানো হলো শ্মশান বাংলা। আমাদেরকে উপহাস করে বিদেশ থেকে বলা হলো বাংলাদেশ একটা তেলাবিহীন জুড়ির দেশ। এই জুড়িতে যা রাখা হয় এটা পাকালে চলে যায়, পরে আর এটার কোনো খবর পাওয়া যায় না। এবং এর আত্মস্বীকৃত নেতা ছিলেন জনাব শেখ মুজিবুর রহমান সাহেব। তিনি তার সঙ্গীদের ব্যাপারে যে সার্টিফিকেট দিয়ে গিয়েছেন এর চাইতে বয়সান সার্টিফিকেট আর কেউ দিতে পারবে না। তিনি ডাইনের লোক, বামের লোক, সামনের লোক, পিছনের লোক, চতুর্দিকের লোকের ব্যাপারে একটা সার্টিফিকেট দিয়েছিলেন। আপনারা জানেন তো কি সার্টিফিকেট? আমি বলতে গেলাম না। আপনারাই যেহেতু সচেতন বুদ্ধা সুফা, আপনারাই বললেন। এই জায়গাতে তিনি রেখে গিয়েছিলেন তাদের বুকে দেশটান, মানুষের প্রতি নামত্ববোধ, ভালোবাসা জনগণ আর দেখতে পেল না। তারা অনেক বড় বড় বলিয়া উড়াইয়া বিশেষ একটা বোঝাপড়ার মধ্য দিয়ে 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় এসেছিলেন, অথবা 7 জানুয়ারি হবে, আমি একটু কনফিউজড আছি এখানে। তারা ক্ষমতা আসার পরে কি শুরু করলেন? তারা ক্ষমতা আসার আগে যা জানান দিয়েছিলেন তাই শুরু করলেন। 2006 সালের 28 অক্টোবর জোট সরকারের শেষ দিন ছিল। সেই দিনে সারা দেশে স্বয়ং তখনকার বিরোধী দলীয় নেত্রীর আহ্বানে
যারা রক্তচোষা তারা সবাই চলে এসেছিলেন ঢাকায়। লঘুবুরটার কান্দে মাহেশ খুন করে তারা জানান দিয়েছিলেন, আমরা যদি ক্ষমতায় যাই তাইলে আমরা এই কর্মসূচিটাই বাস্তবায়ন করব। তাই করেছেন। ক্ষমতায় বসার মাত্র 2 মাস পূরণ হয়নি, 25 এবং 26শে ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছে। এরপরে অন্যতম দেশপ্রেমিক শক্তি জামাতকে তারা বাছাই করে নিয়েছিলেন এবং আমাদের 1-2 করে 11 জন শীর্ষ দায়িত্বশীলকে তারা নির্মমভাবে হত্যা করেছে। কাউকে ফাঁসি দিয়ে, কাউকে জেলের ভিতরে ঠেলে দিয়ে। শেষ পর্যন্ত একজন মানুষ যিনি কোরআনের ভাষ্যকার, দল মতের ঊর্ধ্বে উঠে যাকে মানুষ বলেই ভালোবাসত শুধু কোরআনের কারণে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, কারো জীবনটা কিভাবে শেষ পর্যন্ত গেল তার রহস্য একদিন বের হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এইভাবে আলিমুল আমাকে এত বেশি লাঞ্ছিত করা হলো যে এর কোনো শেষ নেই। তবে হ্যাঁ, শুধু আলিমুল আমাকে নয়, এদেশের 18 কোটি মানুষকেই তারা কষ্ট দিয়েছে, জুলুম করেছে, একজন ভিক্ষুকের উপরেও জুলুম করেছে। আমি একদিন বনানীর রাজপথ দিয়ে আসতেছে, হঠাৎ করে গাড়ি থেকে নামলাম, চালককে বললাম থামাও। লাইন বেড়ে 3-4 জন ভাই বসে আছে ভিক্ষা করার জন্য। একজনের কানে কানে গিয়ে জিজ্ঞেস করলাম, সারাদিনে কেমন পান? বললো 1800 থেকে 2200। তা তো খারাপ না। কয়জি না পোষায় না। পোষায় না কোনো, অনেকের বেতনের চাইতে তো ইনকামটা বেশি। বলে যে এখানে খাজনা দিয়ে সকালবেলা বসতে হয়, অগ্রিম খাজনা আদায় করে তারপরে বসতে হয়। জিজ্ঞেস করলাম খাজনা কারা দেন? বলে যে ক্যাডারদেরকে দেন। রেট কত? এক এক জায়গার এক এক রেট। তারাও তখন ক্যাডার বুঝতো। ক্যাডার আমরা বুঝতে পারছি তো এই ক্যাডার কারা। এরা একটাই নিচু মনা যে আমাদের ভিক্ষুক ভাইগুলার কাছ থেকেও তারা ভিক্ষা নিত। তো এরা কার উপর জুলুম করেন নাই বলে? ওরা সবার উপর জুলুম করেছে। সবচেয়ে বেশি আক্রোশ ফুটিয়েছে আলী লামার উপর, আমি আগেই বলেছি। খুতবা দাঁড়িয়েছেন একজন খতিব, তিনি খুতবা দেবেন, একজন উচ্ছৃঙ্খল সন্ত্রাসী মুসল্লির বেশে সেখানে ঢুকেছে, ফুস করে উঠে খতিবের হাত থেকে মাইক কেড়ে নিয়ে গেছে। এই ঘটনা বাংলাদেশে ঘটে নাই? খেলাফত মজলিস আয়োজিত আজকে সাধারণ সভার সভাপতি ও খেলাফত মজলিস আয়োজিত আজকে সাধারণ সভার সভাপতি, মঞ্চে বিভিন্ন পর্যায়ের জাতীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সাংবাদিক ভাইরা, সামনে বিশেষ করে যারা উপস্থিত রয়েছেন, বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার আগ্রহে আমরা যারা কাজ করছি, কথা বেশি লম্বা বলার মতো সুযোগও নেই, দরকারও নেই। গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আলহামদুলিল্লাহ চলে এসেছে। তবে আল্লাহর শুকরিয়া আমরা বারবার আদায় করছি, জুলাই আগস্ট 5 তারিখ যে ফ্যাসিস্ট আমাদের দেশ থেকে পালিয়ে গিয়েছে, আমরা কিন্তু আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার একটা কথা, যে আওয়ামী লীগ কিন্তু আসলে মূলত ভারতেরই সরকার ছিল। তার সমস্ত কার্যক্রমগুলো এবং যত তাদের পরিচালনায় আমরা লক্ষ্য করেছি ভারতের সুবিধাই তার থেকে প্রকাশ পেয়েছে। বাংলাদেশের কোনো কল্যাণ তার থেকে আমরা দেখি নাই। যাই হোক, আসলে বাংলাদেশের মধ্যে ইসলামী নীতি আদর্শ, এটাই যে আসলে বাস্তবতা, সেটা কিন্তু আওয়ামী লীগ, বিএনপি সহ অন্যান্য যারা রয়েছে তারাও কিন্তু অনুভব করে। কারণ আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ নির্বাচনের আগে আপনারা দেখেছেন, আমরা দেখেছি, পট্টি বেঁধেছে, এমনকি শরিয়া বিরোধী কোনো আইন পাশ করবে না এটা বলতে বাধ্য হয়েছে। বিএনপি কিন্তু ইসলামের মূল্যবোধের সরকার বলতে বাধ্য হয়েছে।
আসলে ব্যাপারটা হলো এই যে বাংলাদেশে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে নীতি আদর্শ বাস্তবায়ন থাকবে ইসলাম। এটাই হলো বাস্তবতা। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আগে পরে যে অবস্থানটা ছিল, বর্তমানে অবস্থানটা আলহামদুলিল্লাহ অনেকটা পরিবর্তন আপনারা দেখেছেন। কারণ আজকে খেলাফত মজলিসের এই মজলিসের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল এসেছে, অন্য অন্য ইসলামী দলের দায়িত্বশীল এসেছে, বিভিন্ন পর্যায়ের। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মনের দিক থেকে অনেকটা ঐক্যের কাছাকাছি চলে গেছি এবং বাস্তবতাও কিন্তু তাই। আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাই খেলাফত মজলিসের আমাদের সম্মানিত আমির, মহাসচিব সহ তারা কিন্তু এই ঐক্যের ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব দিয়ে তারা কাজ করতেছিল। তা বাংলাদেশ খেলাফত মজলিস সহ তারাও কিন্তু গুরুত্ব সহকারে কাজ করছে। জমিয়ত উলামা ইসলাম সহ আমরা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই পরামর্শ ভিত্তিক, অনেকটাই কিন্তু আমরা কাছাকাছি চলে এসেছি। আমরা দোয়া করি, দোয়া চাই আমরা যেন সবাই একত্রিত হয়ে ইসলামের পক্ষে আমরা যেন একটা আওয়াজ তুলতে পারি। এখন আসলে যদি আল্লাহ হইতে পারবো ইনশাল্লাহ। আর সাথে সাথে বিএনপি সহ অন্যান্য যারা রয়েছেন তাদেরকে বিশেষ করে আমি বলবো যে 53 বছরে আমাদের দেশ যে আদর্শ এবং যারা পরিচালনা করেছে এ দেশের ভিতরে কিন্তু বাস্তবায়ন হয় নাই। আপনারা দেখেছেন যে ফ্যাসিস্ট প্রায় 15.5 বছর পর্যন্ত যেভাবে দেশ পরিচালনা করেছিল সেটা আমরা সবাই ভুক্তভোগী। কিন্তু এই যে অন্তর্বর্তীকালী সরকার, এরা কিন্তু আসলে অনেকটাই রাজনৈতিকভাবে আমি বলবো অনভিজ্ঞ, বিজ্ঞ নয়। তারা আমাদের এই ছাত্র জনতার এক কথায় হাজার হাজার শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, তাদেরই কিন্তু একটা ফসল অন্তর্বর্তীকালী সরকার। আমি ডক্টর ইউনূস সাহেবের সাথে যখন আলোচনা হয়েছিল, প্রথমে আমি বলেছিলাম যে আপনার মাথায় বিষয়টা রাখতে হবে যে দেশের ভিতরে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে এদের প্রতিনিধির দায়িত্ব পালন করে সম্মানিত উলামায়ে কেরাম। তা আপনাদের কার্যক্রম পদক্ষেপ কথার ব্যাপারে খুব সতর্কতা থাকতে হবে। কারণ আপনারা যে জনগণের সহযোগিতার মাধ্যমে যে আপনারা সরকার পরিচালনা করছেন, এত জনগণের সমর্থন নিয়ে বিগত যুগ যুগ ধরে কোনো সরকার দেশ পরিচালনা করে নাই। কিন্তু তাদের কিছু কার্যক্রম প্রশ্নবিদ্ধ, যেন ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নাকি রাস্তায় নেমেছিল এবং জনগণ তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছিল, সেখানে আপনার এই যে ফারুকী সহ কিছু উপদেষ্টা এদেরকে নেওয়ার ব্যাপারে জনগণের কিন্তু সম্পূর্ণ ভিন্নতা মত থাকার পরেও আপনারা কিন্তু বিতর্কিত উপদেষ্টা নিয়েছেন। এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। তবে আমি বিএনপি সহ সকলকে আমি বলবো যে সরকার কিন্তু 3-4 লাখ যেতে না যেতেই আমরা বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক দল মাঠে বৈদারা কাজ করছি। আমরা আসলে দেশ সুন্দর করার ব্যাপারে, সুন্দর একটা কল্যাণ রাষ্ট্র হওয়ার ব্যাপারে আমরা সবাই ঐক্যমতে তাদেরকে সহযোগিতা পরামর্শ সহ সব ব্যবস্থাপনা করা এটা আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু আমরা কিন্তু অনেকাংশে একটু তাড়াহুড়া করার কারণে ফ্যাসিস্ট কিন্তু আমাদের দেশে অরাজকতা বাজাবার একটা সুযোগ তৈরি হয়েছে। অনেকাংশে কিন্তু ভারত বিরোধী ধরনের কথা বলার সুযোগ পেয়েছে। আমি বলবো, আসেন আমরা সুন্দর একটা জাতীয় সরকারের মাধ্যমে আমরা দেশটাকে সুন্দর করার জন্য আমরা একাত্রিত হয়ে আমরা কাজ করব। এর সুন্দর একটা পদ্ধতি হলো তামাম দুনিয়াকার 91টা দেশের মতো সেখানে কিন্তু পিয়ার সিস্টেম পদ্ধতি চালু হয়েছে। বিগত 53 বছরে এদেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে যখন এককভাবে ক্ষমতায় থাকে তখন কিন্তু ফ্যাসিস্ট তৈরি হয়, তখন কিন্তু খুনি তৈরি হয়, তখন কিন্তু চালান তৈরি হয়, তখন দেশের টাকা কিন্তু বিদেশে পাচার করার পরিবেশ তৈরি করা হয়। এর পরিবর্তনের জন্যই যখন আমরা একটা জাতীয় সরকার প্রতিষ্ঠিত করব, তখন কিন্তু এককভাবে ফ্যাসিস্ট এই চরিত্র তৈরি করার মতো সুযোগ থাকবে না। আমি আজকে খেলাফত মজলিসের এত সুন্দর একটা সাধারণ সভায় আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি উপস্থিত হতে পেরে আমিও নিজেকে নিজে আনন্দিত মনে করছি।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের থেকে একত্রিত হয়ে দেশ, ইসলাম, মানবতার পক্ষে কাজ করার তৌফিক দান করেন। সকলকে ধন্যবাদ। ভাইরা, জাতীয় বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের আজকের অধিবেশনে সম্মানিত মেহমান হিসাবে অংশগ্রহণ করেছেন। ব্যস্ততার জন্য, অন্যান্য প্রোগ্রামের জন্য সময় স্বল্পতা অনেকেই চলে যেতে হবে। কারণে যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি জাতীয় অধিনেতা নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না। জনাব মাহমুদুর রহমান মান্না। সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট নেতৃবৃন্দ, অনেকে আছেন যাদের নাম বলে সময় নষ্ট করতে চাই না। সাথীরা, বন্ধুরা, আসসালামু আলাইকুম। ৭১-এর শহীদদের এবং ২৪-এর শহীদ এবং যারা নিদারুণ কষ্ট ভোগ করে আমাদেরকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আর একটা কর্মসূচি আগে থেকে ছিল, এই জন্যেই চেয়ে নিলাম যেন কথা বলে চলে যেতে পারি। শ্রদ্ধা জানাচ্ছি বিশেষ করে আবু সাইদকে। রংপুরের তার আত্মদান আপনারা সবাই দেখেছেন। সারা পৃথিবী অবাক হয়ে গেছে যখন আফ্রিকাতে জেনজির আন্দোলন চলে, জেনারেশন জেডের আন্দোলন চলে, তখন সবাই মনে করতেন কি অদ্ভুত আন্দোলন চলছে ওখানে। কিন্তু বাংলাদেশে যখন ওই জেনজির আত্মদানের বক্তব্য দেখে শুনে এখানে মানুষ অকাতরে জীবন দিচ্ছে, তখন তার অবাক হয়েছে। আপনারা জানেন, শেষ পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চাননি। উনি বিমান বাহিনী প্রধানকে, সামরিক বাহিনী প্রধানকে বলেছিলেন গুলি চালিয়ে যেতে নির্বিচারে, যত লোক মরে মরুক, উনি ক্ষমতায় থাকতে চান। তখন তারা জবাব দিয়েছিলেন, ম্যাডাম, এটা আর সম্ভব হবে না। একজন মারে তো 4 জন দাঁড়িয়ে যায়, একজন মারে তো 10 জন দাঁড়িয়ে যায়। ওই যে কবি যেরকম লিখেছেন, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে সারখার, তবু মাথা নোয়াবার নয়। এই বাঙালি এখন সেই জাতি। এবং ওই অকাতরে জীবনদান, নির্ভীকতা, সাহস, আত্মত্যাগের এত বড় ঘটনা দেখে শেখ হাসিনার মতো মানুষ 15 বছর শাসন করেছেন। শেষের দিকে মানুষকে মানুষ মনে করতেন না এবং বলতেন খুব দম্ভ ভরে শেখ হাসিনা পালিয়ে যায় না। দেখেছেন তিনি কীরকম লজ্জাজনকভাবে পালিয়ে গেছেন। ওই লড়াই শেষ, আমরা জিতেছি। এখন লড়াই হচ্ছে ওই যে আন্দোলনের মধ্যে দিয়ে স্লোগান উঠেছিল, এই বাংলাদেশ চাই না, নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ গড়বার লড়াই। যে ভোট কেড়ে নিয়েছিল, গণতন্ত্র কেড়ে নিয়েছিল, সেই গণতান্ত্রিক দেশ করতে চাই। এবং তার জন্যে লক্ষ্য করছেন দেশ ধীরে ধীরে বদলাচ্ছে। এই যে একটু আগে বললেন, এই মঞ্চ থেকে, এই মাঠ থেকে আপনারা খুবই প্রকাশ্যে নির্ভয়ে নিজেদের মত প্রকাশ করতে পারছেন। গণতন্ত্রের মানেই হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন। কিন্তু এরকম নয় যে সংখ্যালঘিষ্ঠের কোনো মূল্যই নেই, বরং যে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করবে যে সংখ্যালঘিষ্ঠের কথাও যেন শোনা যায়, তারা যেন বলতে পারেন। সবসময় সংখ্যাগরিষ্ঠ সত্য হয় সেরকম না। সত্যটা মানুষ, ব্যক্তি কিংবা বিষয়ের তাই চাইতে বাইরে। কোপার্নিকাস যখন বলেছিলেন পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে, কেউ তার সাথে ছিল না, তার ফাঁসি হয়েছিল। কিন্তু
ইতিহাস তাকে সত্যায়িত করেছে। আপনারা যারা এখানে আছেন, নিচে বসা কিংবা উপরে, তারা সত্যের জন্য লড়াই করেন, দীর্ঘদিন করেছেন, এখন পর্যন্ত করছেন, এবং যখন লড়াই চলে রাজপথে তখন আপনাদের অনেকের সাথে আমরাও ছিলাম। আমি আপনাদের সেই ত্যাগ, সেই লড়াইয়ের মানসিকতাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আমি মনে করি এই লড়াই আপনারা অব্যাহত রাখবেন। দেশটা যে বদলাচ্ছে, এই দেশকে ওই রকম জায়গায় বদলে দিয়ে যেতে হবে যাতে এই দেশ বাসযোগ্য একটা দেশ হয়, যাতে এই দেশকে নিজের দেশ মনে হয়, যাতে বলতে পারি এই দেশে থাকতে আমি ভালোবাসি, এই দেশকে আমি পছন্দ করি। এখন আর আমার দেশ থেকে যুবকরা চাকরির সন্ধানে ইতালি কিংবা ইউরোপের কোনো দেশে যাওয়ার চেষ্টা করবে না, যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে মরবে না, বরঞ্চ বাংলাদেশ তার জন্য একটা নিশ্চিত আবাস হতে পারে। অনেক লম্বা আলোচনা করা যেতে পারে ওই ব্যাপারে, আমি সেদিকেও যাব না। আমি জানি আপনাদের এখানে যারা যারা আছেন তারা এই সম্পর্কে, দেশ গড়ার সম্পর্কে আমার চাইতে অনেক জ্ঞান রাখেন। আপনারা সবাই ইসলামী শাসন ব্যবস্থা চান। অনেক আহত এরকম করে বলবেন না, তিনি অন্যরকম বলবেন, কিন্তু আমরা বলছি আমাদের চাওয়া যায় যেরকম করেই হোক, আমরা সবাই একটা নতুন বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ চাই, এবং সেজন্য সবাই নিজেদের চিন্তার বিনিময় করব, এক হব, ঐক্য করব, জাতীয় ঐক্য করব এবং দেশ গড়ব। আজকে আপনাদের দ্বাদশ অধিবেশন, আমি যদি ভুল না হয় সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন, সেই লক্ষ্যে সফল হোক। আপনাদের সবার সফলতা কামনা করে আমি আবার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। সামান্য উপস্থিতি আমাদের সামনে বক্তব্য নিয়ে আছেন জন চরিত্র গঠন সমাজ বিপ্লবের বক্তায় দীপ্ত শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র পরিষদ সৌদি কেন্দ্রীয় সেক্রেটারি মুহাম্মদ জালাল আলী। বক্তব্যে আছেন ইসলামী ছাত্র পরিষদ কেন্দ্রীয় সেক্রেটারি ছাত্র নেতা জনাব রায়হান আলী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এদেশের গণমানুষের সংগঠন খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনের আজকের এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের সম্মানিত সভাপতি সংগঠনের আমির হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ উপস্থিত হয়েছেন। আজকের এই দ্বাদশ অধিবেশনের উদ্বোধক বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক আমির, সাবেক মন্ত্রী অধ্যক্ষ মাওলানা মাহমুদ ঈসা উপস্থিত হয়েছেন। সংগঠনের সংগ্রামী মহাসচিব, কারা নির্যাতিত নেতা, বহু গ্রন্থ প্রণেতা, ইসলামিক চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের সহ অন্যান্য নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধিবৃন্দ, মজলিস কর্মী, সাংবাদিক এবং প্রশাসনের ভাইরা, আপনাদের সকলকে জ্ঞানের দেন চরিত্র গঠনের কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা এদেশে দীর্ঘ 15.5 বছর আওয়ামী এবং ছাত্রলীগ নামক অভিশাপ আমাদের মাথার উপরে জেগে বসেছিল। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা আজ মুক্তি লাভ করেছি। যাদের আত্মত্যাগ এবং কুরবানির বিনিময়ে, অঙ্গহানি এবং বন্ধুত্ব বানানোর বিনিময়ে আজকে আমরা এই সুদিন পেয়েছি। শ্রদ্ধা করে ওই সমস্ত শহীদদেরকে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আহতদের আরোগ্য কামনা করছি, পরিবারগুলোর প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সরকারের কাছে এই সমস্ত শহীদ ভাইদের, আহত ভাইদের সম্মান সার্টিফিকেট দাবি করছি।
আহত ভাইদের এবং শহীদ ভাইদের পরিবারকে অর্থনৈতিকভাবে সহযোগিতার দাবি করছি। সংগ্রামী ভাইরা, আমরা দেখেছি বিগত 15 বছরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অত্যাধুনিক দর্শনের সেঞ্চুরি, অন্ধকার শিবপালিত সহ চাঁদাবাদীর মহড়া আমরা দেখেছি। আজকে ছাত্র সমাজ, সচেতন ছাত্র সমাজ এই দৈনিক রাজনীতি আর দেখতে চায় না। আজকে হইতে আছে যারা যোগদান থাকে একজন নগণ্য ছাত্র প্রতিনিধির জন্য বাংলাদেশের ২২ ছাত্রের পক্ষে থেকে বলতে চাই, আমরা ক্যাম্পাসে কোনো বৈষম্য দেখতে চাই না। আমরা কোনো শহীদ দেখতে চাই না। অন্ধকার এবং দর্শনের চিন্তিনি দেখতে চাই না। দেশের কোন মন্ত্রী, এমপি, কোন আমিয়ান, বিবেকান কোনো সম্পদ আমরা দেখতে চাই না। বাংলাদেশের কোন সীমান্তের সেখানে মতো হত্যা কেন্দ্র দেখতে চায় না। আজকের ছাত্র সমাজ সবটা তত্ত্বের মতো নিশ্চয় যে হত্যা কেন্দ্র দেখতে চায় না। হত্যা কেন্দ্র নয়, হত্যা কেন্দ্র দ্বিতীয়বার আমরা সাক্ষী হতে চাই না। সংগ্রামীর সাথে বন্ধুগণ, আপনারা জানেন শেখ হাসিনা দেশের আইন মাদ্রাসাগুলোকে মোবাইলের মাধ্যমে ধ্বংসের শেষ পন্থে দাঁড় করেছে। আজকের এই প্রোগ্রাম থেকে দেশে অবৈধ ডাকাতি আমাদের শিক্ষার্থীর পক্ষ থেকে পড়তে চাই, দেশের প্রতিটি জেলায় অন্তত পক্ষে একটি করে আগে আমাদের সরকারি গ্রহণ করতে হবে। আর সঙ্গে আমি সাথে বন্ধুগণ, দেশের কোন ইমার্জেন্সন শিক্ষার্থীদের পিছিয়ে রাখতে, রাষ্ট্র থেকে দূরে রাখতে, কোন শিক্ষার্থীরা বিগত সময় কোন তারা যেটা প্রতারণা করেছে। ভাই আদিস্তাব মাস্টার মন্দের কথা বললেও দেশের কোন চাকরি পরীক্ষায় তাদের সুযোগ দেওয়া হচ্ছে না। দেশের 20 লক্ষ কর্মী মাতাদের মূল্যায়ন দিতে হবে। সরকারি বেসরকারি প্রত্যেকটি চাকরিতে যুবকের ব্যবস্থা করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিজয়ের পর আমরা সরকারকে সাহস দিয়া করতে চাই, আমরা কোন লোকগণিত মানিব না। স্বাধীনভাবে মাথার টুকুরে বাঁচতে চাই। বাংলাদেশের জমিনের আঙ্গুলের চাকরিজনক এই অত শক্তি, এই লাভাস বর্তকালী জিত লাগো পর্যন্ত দেখার কোন সংস্কৃতি কাজে আসবে না। সুতরাং সকলকে বলতে চাই, বাংলাদেশের ইতিহাস হচ্ছে আন্দোলন সংগ্রামের ইতিহাস। সরকারকে সাহস দিয়ে বলতে চাই, বিগত ছাত্ররা দেশকে স্বাধীন করেছে। এটা যারা স্বাধীনতা সার্বভৌমত্ব ছাত্ররাই রক্ষা করবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। সারা সিটি এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেমদিন, রাজপথের লড়াকু সৈনিক হযরত মাওলানা মুফতি আব্দুস সামাদ। বক্তব্য রাখছেন হযরত মাওলানা মুফতি আব্দুস সামাদ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولا يكره المشركون صدق الله العظيم আল কোরআনই তাইল পড়ে আকে কোন ধর্মগত আসলে মিশলে নামনো আরে জাগাতে আল্লাহ আমাদ 93% মুসলমানের এই দেশে 90 থেকে 93% মুসলমানের এই দেশের সংবিধান রক্ষিত হবে কোরআন সুন্নাহ অনুযায়ী এদিক বিচারণা করবেন যারা কোরআন সুন্নাহর জ্ঞান রাখেন আরে যা কোরআন সুন্নাহর জ্ঞান রাখেন না তারা ওলামাদের তত্ত্বাবধানে এই দেশে পরিচালনা করবেন আল্লাহর এজেন্ডা বাস্তবায়ন করবেন আল্লাহ বলেছেন আল্লাহ করিমউদ্দিন এখানে ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়িত হবে না সিয়াদের এজেন্ডা বাস্তবায়িত হবে না وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته সালাম লিসিদিত তাজয় বক্তব্য রাখবেন খেলাফত মজলিস রিয়াদ মহানয় শাখার সারানি সাধারণ সম্পাদক হযরত মাওলানা আব্দুল আলিম মেহেদী মাওলানা আব্দুল আলিম মেহেদী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খেলাফত মজলিস আজকের এই দ্বাদশ অধিবেশনের সম্মানিত সংগ্রামী আদানের মজলিস উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আর সামনে উপস্থিত খেলাফত মজলিসের প্রান্তীয় কর্মী বাহিনী কাফালা আমি এখানে বক্তব্য দিতে আসি নাই এমনকি আমি শেষ মুহূর্তে এসেছি মাত্র এয়ারপোর্ট থেকে নেমে ডাইরেক্ট এখানে আসলাম আমি শিখে এইটুকু বলবো আপনাদের দোয়া নিয়ে খেলাফত মজলিস রিয়াদের পক্ষে অত্যন্ত বিচক্ষণভাবে কাজ চালিয়ে যাচ্ছে রিয়াদে বিস্তরভাবে খেলাফত মজলিসের কাজ হচ্ছে আমরা আশা করি আজকের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের নেতৃত্বে খেলাফত মজলিস নেতৃত্বের আরো সামনে ভগবান হবে এবং বাংলাদেশে একদিন ক্ষমতার আসীন হবে ইনশাআল্লাহ আমি এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আমি আনন্দ বারাক শহরে উপস্থিতির এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এ কে মাহবুব আলম বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এ কে মাহবুব আলম শুকরিয়া আদায় করি সেই মহান সত্তা রব্বুল আলামিনের অসংখ্য দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি মজলুম মানুষের নেতা নবী দো জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনার মাগফিরাত কামনা করি ওই সমস্ত শুহাদায়ে ক্রামদের যারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর দিনের বাগানে সঞ্জীবনী এনে দিয়েছেন শ্রদ্ধা ভরে স্মরণ করি কিছুদিন আগে দেশের স্বৈর শাসনের পতন ঘটাতে গিয়ে ছাত্র জনতার আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে আলে যারা বন্ধুত্ব বরণ করে হাসপাতালে কাতরাচ্ছেন শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করে এক কথাই বলছি ভাইয়েরা আমার দেশ যদি আজ গভীর সংকটে নিপতিত স্বৈর শাসনের অবসান হয়েছে না সত্য কিন্তু স্বৈর শাসনের ষড়যন্ত্র এখনো পর্যন্ত শেষ হয়নি আজকাল সচিবালয় অগ্নিসংযোগ আমরা দেখতে পাই এখনো সরকার কালো ওই হিন্দুত্ববাদী সন্ত্রাসী ওই স্কন্দনের সংগঠনটাকে কেন বেআইনি ঘোষণা করা আজ হচ্ছে না আমরা বলছি ইসকনকে অনধিক রকমে
নিষিদ্ধ ভোজনা খাও আন্নাদাইছে আজকের দেখার মাটিতে আজকের জগতেছে কবি থেকে শুরু করে সব কিছু সরকার আপনি আরে সাদা ধল আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এই কথা বলি শেষ করছি আমি নেমেছিস ওখানে নেতৃবৃন্দ আপনারা যদি শহীদের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন আমাদেরকে বালাকোটের সৈনিক হিসাবে পাবেন আপনারা তবে ইসিনির ভূমিকায় অবতীর্ণ হতে পারে আমাদেরকে বাসের কেল্লার সৈনিক হিসাবে পাবেন আপনারা যদি শাহজালালের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন ওয়াইস গৌর গোবিন্দের পিতামের লাশার পর তাইহিজের পতাকা উড্ডীন করার সৈনিক হিসাবে পাবেন পরিশেষে কথা বলি তাই আজকের এই দ্বাদশ অধিবেশনে অখিলান্য শপথ নেই অন্যান্য ভাবনা যতক্ষণ পর্যন্ত না শহীদের রক্ত স্নাত এই তার মাটিতে আর কোন ব্যক্তি অবর শাসনতন্ত্র হিসাবে দেখতে না পাবো আল্লাহ আমাদেরকে তৌফিক দিন খেলাফত মজলিস এর মধ্যে একটিতে ইসলামী ছাত্র মজলিস যে উদ্দেশ্যকে সামনে রেখে তার সংগ্রাম শুরু করেছে আমরা দিল সেই সংগ্রামের সূচনাকে সাফল্যের চূড়ান্ত মন্দিরে নিয়ে যেতে পারি আমিন সবাই উপস্থিতি হই ও পর্যায়ে আমাদের রাজ্যনাথ বক্তব্য আছেন ইসলামী যুব মজলিসের সহকারী সভাপতি তৈরি শান্তই বক্তব্য দিয়েছেন ইসলামী যুব মজলিসের সহকারী সভাপতি জনাব তাহিরুল ইসলাম তৌইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين খেলাফত মজলিসের সাধারণ পরিষদের আজকের দ্বাদশ অধিবেশনের সংগ্রামী সভাপতি খেলাফত মজলিসের সংগ্রামী আমির জনাব মাওলানা আব্দুল বাচিত আজাদ উপস্থিত হয়েছেন খেলাফত মজলিসের সংগ্রামী সচিব জনাব ডক্টর আহমেদ আব্দুল কাদের উপস্থিত রয়েছে আজকের উপগানের সংগ্রামী উত্তরক খেলাফত মজলিসের সাবেক আমির বর্তমান উপদেষ্টা জনাব মাওলানা ইসহাক এবং জাতীয় নেতৃবৃন্দ সাবেক দেলিগে পারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খেলাফত মজলিস আজকে যখন অধিবেশন করতে যাচ্ছে ঠিক আজকে থেকে 1 বছর আগে বাংলাদেশ হায়ানের হাতে বন্দী ছিল এই বাংলাদেশ ফ্যাসিবাদ সহ শেখ হাসিনার দোসররা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে কবজা করে শোষণ করে এদেশের মানুষকে বন্দী করে রেখেছিল আজকে আমরা মুক্ত হয়েছি আমরা চরমপন্থায় প্রোগ্রাম করতে পারছি আলহামদুলিল্লাহ অন্যদিকে ওর কোন ফ্যাসিবাদের তারা বাংলাদেশ আগমন না ঘটে আমরা সোচ্চার থাকবো এই দেশে আমরা তো 3টি প্রান্তিতে ছিলাম আমরা মনে করতাম আইনি একটা বরাতি অর্থন রাজনৈতিক সংগঠন একটি স্বাধীনতা আন্দোলনের একটি নেতৃত্ব আহ্বানকারী রাজনৈতিক দল কিন্তু না শেখ হাসিনার জুলুম অত্যাচার এবং তার নোংরা রাজনীতিতে প্রাণ হয়েছে তার তুষারদের লক্ষ্যতে প্রাণ হয়েছে শেখ হাসিনার দল শেখ মুজিবুর রহমানের দল আইনি কোন রাজনৈতিক দল নয় এটা হতে চাচ্ছিলাম এই প্রতিবাদ না এটা প্রাণ হয়েছে এদেরকে লালন পালন করেছে ইন্ডিয়ার রানীকে পালিবা এই চোর বাংলাদেশ থেকে টাকা নিয়ে এদেশের মানুষকে হত্যা করে ছাত্র জলে রক্ত ঝরিয়ে যুবকদের রক্ত ধরিয়ে শেখ হাসিনা মোদির কাছে আশ্রয় নিয়েছে এটাই পাবেন হয়েছে
শেখ হাসিনা চোর, শেখ হাসিনার বয়ের চোর, শেখ হাসিনার দুশোর সব চোর। আমরা তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করব ইনশাল্লাহ। নবীর কোন ষড়যন্ত্র বাংলাদেশে সতেল হবে না। আমাদের সুসংবাদ, বাংলাদেশের আনাপিয়াসদের কোনো রাজনীতি করে হামির বিজয় হতে পারবে না। আমাদের কৃষকরা পেঁয়াজের ভরা ভরিয়ে সুসংবাদ দিয়েছে, আলুর ভেলনে আমরা সংসম্পন্ন হবে ইনশাল্লাহ। ইন্ডিয়া যেটা নিষেধাজ্ঞা দিবে সেটাই বিপ্লব করবে বাংলাদেশকে ইনশাল্লাহ। আপনার আগামী দিনের আন্দোলনে রাজপথে থাকে প্রতিবাদকে নির্মূলের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকবে নিরাপত্তা ব্যক্ত করে বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। শানের উপস্থিতি পর্যায়ের বক্তব্য নিয়ে আসেন সংগঠন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি আব্দুল করিম। বক্তব্য রাখছেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি আব্দুল করিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এদেশের গণমানুষের সংগঠন খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনের সম্মানিত সভাপতি আমিরে মজলিস হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ, জাতীয় নেতৃবৃন্দ, জাতীয় রাজতন্ত্র প্রহরী কলম সৈনিক সাংবাদিক বন্ধুগণ, আমার সংগ্রামী ডেলিগেট ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছে 1971 সাল থেকে শব্দ 34শে জুলাই পর্যন্ত যারা জীবন দেয়, যারা অঙ্গহানি করে, যারা জীবনের মূল্য দিয়ে, যারা কারাগারে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখেছে। আমার জাতীয় নেতৃবৃন্দ এখানে আছেন, জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবেন, আগামী দিনের কর্মসূচি দিবেন। আমি আজকে বড় কান্ত হৃদয়ে জাতীয় নেতৃবৃন্দের কাছে প্রশ্ন রাখতে চাই। বাংলাদেশে আমরা যখন আমার নতুন করে বেঁধে জয় করতে বন্ধু সাথে বাংলাদেশের সম্পদ লুট করেছিল, সে আধিপত্য মানে নরেন্দ্র মোদীরা বাংলাদেশকে আমার যখন নতুন করে দখল করে স্বাধীনতা বিঘ্ন ঘটাতে চায়, আমি পাত্র রাখতে চাই। তখন আমরা প্রস্ত রাখতে চাই, এই কারণে আওয়ামীকে নিষিদ্ধ করা যাবে কি না। দ্বিতীয়ভাবে বলতে চাই, আর কত মেয়ের রক্তে ধরে কত হাজার ছাত্র জনতা দিমাস দিবে আওয়ামীদের রাজনীতি নিষিদ্ধ। আমরা জানতে জনতা প্রতিষ্ঠা লীগের নির্বাচন বাতিল হবে। আমরা জানতে চাই, কত লক্ষ কোটি টাকা বিদেশ পাচার হলে আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করা হবে। বারবার তাই আজকের এই সম্মেলন থেকে দাবি একটাই, সর্বকে আওয়ামী লীগের পথে তাদের সাথে মাসিয়াদার আধিপত্যবাদী শক্তি আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করে। আজকে যত সংস্কারী করা হোক, আজকে আমাদের বালের কেন্দ্র সচিবালয়ে দাউ দাউ করে যখন আগুন জ্বলে বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে আগুন আঘাত করেছে। আমরা বলতে চাই, এই প্যাথিস্টদেরকে স্বাস্থ্যগায় রেখে বাংলাদেশে কোন সংস্কার হবে না। আসো নাগরিকের শ্রমিকদের অধিকারের জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য, এই মূল্যবোধের ভিত্তিতে আগামী বাংলাদেশ বুড়ুমানের জন্য আসো ঐক্যবদ্ধ হয়ে
এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ফেনিক বা বিশ্বের পক্ষ থেকে শুভেচ্ছা মূল্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ, ফনিক মল্লিক জিন্দাবাদ, খেরাপত জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুড়িদা জেলায় সংবাদিত এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি আবুল আফান বাংলাদেশ পান। বক্তব্যে রাখছেন আপনার আফান বাংলাদেশ পান। বদিছে দামানা বাকিরে আনামা হিরে চুকারে মুসলমান দায়াত পচে লয়ে হামানার বলাবেল্লাহ ওরে বিশাল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। ইতিহাস, ঐতিহ্য, প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আর ভূতাত্ত্বিক আকর্ষণে ভরা ঐতিহাসিক শহরার্থী উদ্যানে খেলাফত গণমানুষের সংগঠন খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই দিবস পরিষদ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন গণমানুষের সংগঠন খেলাফত মজলিসের সংগ্রামী মুক্তানাইম আমির ভাইরা আব্দুল বাসিত সাহেব, উপস্থিত রয়েছেন বিবর্তন বিকাশ পরিবর্তন পরিবর্ধন আর পরিসংস্করণের রাজনীতির অঙ্গনের বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ রায়হান আলী সহ জাতীয় নেতৃবৃন্দ এবং সামনে ভবিষ্যৎ তেলিয়া রূপসা থেকে পাথিরিয়া বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে প্রতিবান্তর থেকে আগত সংগ্রামী ডেলিগেট বৃন্দ, আপনাদের সবাইকে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে শাহাদাতের এড়িয়ে সুতার শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, সময় সংক্ষিপ্ত, আমি ডক্টর ইউনূসের উদ্দেশ্যে দুটো কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস সাহেব মনে রাখবেন, দেশের মানুষ আশা আকাঙ্ক্ষা প্রত্যাশারেতে অনেক আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার মধ্য দিয়ে আপনাকে ক্ষমতার বর্ষাতে বসিয়েছে। এদেশের বৈষম্যহীন সমাজ এবং সুন্দর পরিস্থিতি মাধ্যমে বাস্তবায়ন করার জন্য কোনো অঞ্চলভিত্তিক কারখানা দেখান করার জন্য নয়। আমরা কোনো অঞ্চলভিত্তিক সরকার গঠনটাই দেশে রাখতে চাই না। সংগ্রামী সাথী বন্ধুগণ, I want to put it plain and very simple. মনে রাখবেন, একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 1531 জন মানুষ শাহাদাতের আবিষ্কার পান করেছে। 100 জন নয়, 200 জন নয়, হাজার হাজার মানুষ আহত হয়েছে। এই হাজার হাজার মানুষ যারা আহত হয়েছে, তারা এই জন্য আহত হয়নি তো সচিবালয়ের বুকে আগুন জ্বলছে, আগুন দৃশ্য দেখার জন্য তারা আহত হয় নাই। চিকি দিয়ে রাত্রি চলে না, রাত্রিতে কাটতে হয় রাত্রির কোষণ দিয়ে। মনে রাখবেন, রাত্রিতে দিয়ে দিয়ে চার দিয়ে চার হয়, কিন্তু রাত্রিতে দুয়ে দিয়ে বাইক খায়। সন্তানী সারথী বন্ধুগণ, আমি ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বলতে চাই, আপনি তাতে ভাই যাচ্ছেন আমেরিকাতে, ইন্ডিয়াতে বড় রাখবেন, এদেশের 18 কোটি মানুষ আপনার সাথে রয়েছে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এ দেশ আমাদের, এ মাটি আমাদের, এই সংস্কৃতি আমাদের, এই সভ্যতা আমাদের, সিদ্ধান্ত আমাদের হবে, ঠিক কিনা? আপনারা আমাদের সাথে রয়েছেন কিনা? দেখাবে আপনাদের সাথে নতুন যুগের নতুন স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে সবুজ প্রান্তরে তাতে ইম্পর্টেন্ট সহায়তা থাকতেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জিন্দাবাদ, খেলাফত মজলিস জিন্দাবাদ। সোনা নিয়ে বেসতেছে আজকের অধিবেশনে পর্যায়ে বক্তব্য রাখবেন গণমানুষের সংগঠন খেলাফত মজলিস দক্ষিণের সংগ্রামী সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক। বক্তব্য রাখছেন অধ্যাপক মাওলানা আজিজুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু।
খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি আদিল হাজমিস মৌলানা আব্দুল বাচিদ আজাদ, আজকের অধিবেশনের সম্মানিত উদ্যোগক খেলাফত মজলিসের সাবেকানের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক, সাংগঠনিক রহমান খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব ডক্টর হামিদ আব্দুল কাদের উপস্থিত হয়েছেন জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত আমির ডক্টর শরীফুর রহমান শফি, জাতীয় নেতৃবৃন্দ, অন্যান্য রাজনীতিবিদ, সমবেত ভাইরা, আমি সভ্যভাবে স্মরণ করছি একাত্তর সালে দেশ মুক্তি বা স্বাধীনতা স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে। আমরা সভ্যভাবে স্মরণ করছি বিপ্লবে যারা তাদের বাংলাদেশে কত সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। কিন্তু তার ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই। আমরা দেখতে পেয়েছেন সতীমালার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা, সকালের নিরাপত্তা সময় থাকে, সেখানে কিভাবে আগুন লাগলো এই প্রশ্ন আমি জাতি রাখতে চাই। আমরা সরকারের কিছু আহ্বান করবো, এই বিচার তদন্ত করতে হবে এবং যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমি জাতীয় নেতৃবৃন্দকে আহ্বান করবো 8 জুলাই বিপ্লবকে নস্যাৎ করার জন্য বিভিন্ন চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে। আপনাদের মধ্যে আহ্বান রাখবে ঐক্যবদ্ধ বিকল্প নেই, ঐক্যবদ্ধ আন্দোলনের করে বিকল্প নেই। খেলাতে এ সত্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ আহ্বান বসে আমাদের একটু শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সম্মানিত সভাপতি অধ্যাপক খন্দকার সাইফুদ্দিন আহমদ, ঢাকা মহানগরীর সভাপতি অধ্যাপক খন্দকার সাইফুদ্দিন আহমদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের আজকের এই দ্বাদশ অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, শীর্ষ উলামায়ে ইকরাম, সমবেত ডেলিগেটরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দীর্ঘ 15-16 বছর অতিক্রম করেছি। বাংলাদেশের মানুষ এই দীর্ঘ সময়ে তাদের মনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আজকের সাধারণ পরিষদ আমার সময় নিশ্চিত হচ্ছে যখন সতীর কথা জানাচ্ছেন সাক্ষী করেছে মানুষ অধিকার কে বলবে লড়াইটা কাজ সাহায্য মুক্ত সবেন অন্যের শক্তি আদায় করে সাথেই
সই করে দিতে চাই সমস্ত জলিম শাসকদের পতন এভাবে হয়ে থাকে। তারা পালানোর সময় নিজের সম্বলটুকু পর্যন্ত নিয়ে যেতে পারে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, 16 বছরের সংগ্রাম আমরা দেখছি আমাদের প্রত্যেকটি অধিকারকে আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, মানবিক শিক্ষা থেকে ধর্মীয় বিশ্বাসকে অধিকার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা আজকে ঘোষণা করতে চাই, যেখানে 90% মানুষ মুসলমান, সেদেশের ধর্মীয় শিক্ষা, সেদেশের মানুষের তাদের ইচ্ছা এবং সিদ্ধান্ত অনুযায়ী হতে হবে। পরিশেষে বলতে চাই, দেশের বিরুদ্ধে এখনো পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র বন্ধ হয় নাই। আপনি দিল্লিতে আশ্রয় নিয়েছেন, যেখানে পালিয়ে থাক মনে আত্মায়ও কি ঝুঁকি দিয়ে লাভ নেই। বিপ্লবের শহীদরা রক্ত দিয়েছেন, এখনো যা জীবিত আছে সকলে মুসলমান। আমার দেশকে রক্ষার জন্য বাজারে আরেকটি বিপ্লব সংগঠিত হবে। প্রতিষ্ঠান লক্ষ্যে সেই সংগ্রামে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের এই সম্মেলনের সুদূর আমেরিকা থেকে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে নাহানদের কাছে আমি শুকরিয়া আদায় করছি। সাথে সাথে খেলাফত মজলিস যুক্তরাষ্ট্রের সহায়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে ফুরান শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয়রা আমার, আমরা বক্তব্য শোনার জন্য এখন উপস্থিত হয়েছি। আমরা 17 বৎসরের জগদ্দ পাথরের একটা শস্যর অতিবাহিত করে আজকে মহান ভাব আমাদেরকে খোলা মাঠে একটি সম্মেলনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। অনেক কথা আছে, অনেক হিসাব নিকাশ রয়েছে। আমাদের কান থেকে বিগত 17 বৎসর ব্রিটিশ শাসক আমাদেরকে চেপে ধরেছিল। মহান রব্বুল আলামিন ইন্না বাতসা রাব্বিকা লাশাদীদ, তিনি তাদেরকে আজকে তাদেরকে তাড়িয়ে দিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, আমি আজকে বলবো, আমি গরুর 14 বারে স্মরণ করছি 2013 সালের আমি যখন ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ছিলাম। 2013 সালের হেফাজতের আন্দোলনের সময় আমাদের বাজের বার 5 মে 2013 গভীর রাত্রে দিদি ভাইদের উপর যেভাবে জোরদার পাকারেন্দ্রা নির্যাতন করে অজদার গভীর রাত্রে শাহাদাত বরণ করেছে, তাদের খুনের পিসাব এই বাংলায় মাটিতে হবে ইনশাআল্লাহ। শাহাদাত বরণকারী শহীদদেরকে আমি শ্রদ্ধাদের স্মরণ করি। 5 জুলাই বিপ্লবকে আরো শালিত করার জন্য খেলাফত মজলিস, ছাত্র মজলিস, যুব মজলিস ভাইদেরকে আহ্বান জানিয়ে সারা বিশ্বব্যাপী খেলাফতের যে জাগরণ সৃষ্টি হয়েছে, সেই জাগরণকে আরো ত্বরান্বিত করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। খেলাফত মজলিস জিন্দাবাদ।